এটি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিশ্ব তার নাম জানত না। একজন অচেনা মধ্যপর্যায়ের কেজিবি কর্মকর্তা, যিনি পরবর্তীতে পৃথিবীর অন্যতম পরিচিত নেতা হয়ে ওঠেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই পুতিন নিজের একটি মাচো, অতিরিক্ত পুরুষালী, শক্তিমান নেতার ভাবমূর্তি গড়ে তুলেছেন। কিন্তু এই ভাবমূর্তির আড়ালে রয়েছে আরও কিছু গল্প, যা তৈরি হয়েছে সেই সব গল্প দিয়ে যেগুলো তিনি প্রায়ই সাক্ষাৎকারে বলেন। এই বার্তাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আক্ষরিক অর্থে নয় বরং প্রতীকী অর্থে। তিনি আসলে কি বলতে চাইছেন? চলুন জেনে নেই ক্রেমলিনে যাওয়ার আগের জীবন থেকে পুতিন বারবার যে 3টি গল্পে ফিরে আসেন। ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন 1952 সালে লেনিনগ্রাসে, বর্তমান সেন্ট পিটারবার্গে, একটি শহর যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের 872 দিনের অবরোধে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শত শত মানুষ মারা যায়, যার মধ্যে ছিল পুতিনের বড় ভাইও। তিনি বলেন তার বাবা মা খুব কষ্টে বেঁচেছিলেন। অবরোধ ছিল তার শৈশবের প্রেক্ষাপট। শহরটি ছিল অভাব, গভীর ট্রমা, ক্ষতি আর অসহায়তার ভয় দিয়ে চিহ্নিত। এই জায়গাতেই তিনি বড় হয়েছেন, খুব ছোট একটি কমিউনাল অ্যাপার্টমেন্টে, যেখানে গরম পানি ছিল না আর টয়লেট ছিল সবার জন্য একটি। জীবনটা ছিল বেশ কঠিন আর কষ্টসাধ্য, আর তরুণ পুতিনও ছিল একটু রুক্ষ স্বভাবের, সে ছিল একটু ঝগড়াটে। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে দভোরের অ্যাপার্টমেন্ট ব্লকের মাঝে সেই যৌথ উঠানে। ভোর সংস্কৃতি তাকে শিখিয়েছে, তুমি অন্য ছেলেদের চেয়ে ছোট হলেও কখনো পিছু হটবে না। তিনি কুস্তি ও জুডো শেখা শুরু করেন, পরে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তবে শৈশবের একটি বিশেষ গল্প তিনি প্রায়ই বলেন, কিভাবে তিনি ইঁদুর তাড়া করতেন। সবকিছু মজা খেলার মতোই ছিল, যতক্ষণ না একদিন তিনি একটি বড় ইঁদুরকে এমন এক ঘরে তাড়া করলেন যেখান থেকে বেরোনোর পথ ছিল না। ইঁদুরটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়, আর পুতিন দৌড়ে পালান। ফার্স্ট পার্সন বইয়ে, যা তিনি প্রেসিডেন্ট হওয়ার বছর প্রকাশিত হয়, সেখানে তিনি বলেন এই অভিজ্ঞতা থেকে তিনি পেয়েছেন একটি দ্রুত ও স্থায়ী শিক্ষা। যদি তুমি কোনো ইঁদুরকে কোণঠাসা করো এবং তার বেরোনোর পথ না রাখো, সে অপ্রত্যাশিত হিংস্রতায় লড়বে। তাই তিনি সিদ্ধান্ত নেন কখনো নিজে কোণঠাসা হবে না এবং কাউকেও কোণঠাসা করবে না। পুতিন বলেন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল কেজিবিতে যোগদান করা, সোভিয়েত গোয়েন্দা সংস্থা। Работать в органах безопасности мне действительно хотелось где-то. У меня возникло такое желание где-то в школе еще. Но, как и у многих молодых людей. কিশোর বয়সে তিনি নাকি লেনিনগ্রাসের কেজিবি সদর দপ্তরে গিয়ে চাকরি চান। তাকে বলা হয় আগে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আইন পড়তে হবে, সেখান থেকে তাকে নিয়োগ দেওয়া হবে। সে কেজিবিতে যোগ দেয় আদর্শিক কারণে নয়, বরং কারণ এটি ছিল শহরের সবচেয়ে বড় গ্যাং। তিনি বলেন তার কাজ ছিল রাজনৈতিক প্রতিপক্ষদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, কে কি করছে, কিভাবে করছে। জার্মান ভাষায় সাবলীল হয় 1985 সালে তাকে পূর্ব জার্মানির ড্রেসডেনে পাঠানো হয়। সেই সময় পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের ব্যাপক প্রভাব ছিল। 1989 সালের শেষের দিকে পূর্ব জার্মানিতে গণবিক্ষোভ শুরু হয়, যার ফল নভেম্বর মাসে বার্লিন প্রাচীরের পতন। প্রমাণ নষ্ট হওয়ার আগে ফাইল রক্ষা করতে পরের মাসে জনতা ড্রেসডেনে স্টাসির সদর দপ্তরে হামলা চালায়। সেই রাতেই স্ট্যাসির কার্যত শেষ হয়ে যায়। ফার্স্ট পার্সন বইতে পুতিন লিখেন, এরপর জনতা রাস্তার ওপারের কেজিবি কম্পাউন্ডের দিকে এগোয়, যেখানে তিনি ছিলেন। পুতিন নিজে বাইরে গিয়ে জনতার মুখোমুখি হন, বলেন ভিতরে সশস্ত্র সৈন্য আছে, তোমরা ঢুকলে তারা গুলি চালাবে। তিনি তাদের শান্ত করেন। জনতা সরে যায়, কিন্তু পুতিন মস্কোতে সহায়তা চান। কেজিবি নিকটবর্তী সোভিয়েত গ্যারিসনে ফোন করে বলে, আমাদের এখানে জনতা আছে, সৈন্য পাঠাতে হবে। জবাব আসে, মস্কোর নির্দেশ ছাড়া কিছু করা যাবে না, আর মস্কো নীরব। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে পড়ে, কিন্তু পুতিন বলেন তার কাছে সেদিনই এর সমাপ্তি ঘটেছিল। Прежде всего следует признать, и об этом я уже говорил, что крушение Советского Союза было крупнейшей геополитической катастрофой века. Десятки миллионов наших сограждан и соотечественников оказались за пределами российской территории. ড্রেসডেনের অভিজ্ঞতা তার মধ্যে রাষ্ট্রের শক্তি, নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা প্রতিরোধের এক আবেশ তৈরি করে।
ড্রেসডেন থেকে ফেরার পর পুতিন কেজিবির তালিকায় ছিলেন, কিন্তু কোনো নির্দিষ্ট পদে ছিলেন না। লেনিনগ্রাডে ফিরে গিয়ে তিনি খনিজ অর্থনীতিতে পিএইচডি শুরু করেন। আত্মজীবনীতে বলেন একাডেমিক পেশার দিকেও তার ভাবনা ছিল। কিন্তু তার সাবেক অধ্যাপক আনাতোলি সোবোচাক, যিনি পরে লেনিনগ্রাডের মেয়র হন, তাকে একটি চাকরি দেন। সেখান থেকেই তার রাজনীতিতে নীরব প্রবেশ। বছরের পর বছর তিনি সোবোচাকের পাশেই বসতেন, প্রায় অদৃশ্যভাবে। তখন বাদামি কোট পরা সেই মানুষটির দিকে খুব কম মানুষই নজর দিত। 1990-এর বিশৃঙ্খল সময়েই তিনি নিজের আসল দক্ষতা খুঁজে পান, সবার প্রিয় ডেপুটি যে নিঃশব্দে কাজ করতে পারে। তিনি বলেন এই সময়টাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গঠনমূলক অধ্যায়। সোবচাক তার উপর এতটাই আস্থা রাখতেন যে তাকে স্বাক্ষর করা ফাঁকা কাগজ দিতেন, যাতে মেয়রের নামে কাজ করতে পারেন। এই অভিজ্ঞতা পুতিনের ক্ষমতা দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক এবং অবিভাজ্য। আজও তার আশেপাশে রয়েছেন সেই সময়ের অনেক পরিচিত মানুষ। সোবোচাক নির্বাচনে হারার পর পুতিন মস্কো যান বরিস ইয়েলৎসিনের শেষ সময়ের প্রশাসনে যোগ দিতে। তিনি দ্রুত পদোন্নতি পান। 1998 সালে এফএসবি প্রধান হন, 1 বছর পর প্রধানমন্ত্রী। ইয়েলৎসিনের ঘনিষ্ঠরা একজন উত্তরসূরি খুঁজছিলেন, যাকে নিয়ন্ত্রণ করা যাবে আবার কার্যকরও হবে। ইয়েলৎসিন সরে দাঁড়ালে তার ঘনিষ্ঠ মহল নিশ্চিত করে পুতিন যেন ক্ষমতায় বসেন। তবে অধিকাংশ রুশের কাছে তিনি তখনও এক রহস্যময় ব্যক্তি। প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হওয়ার সময় মানুষের মনে প্রশ্ন ছিল, এই মানুষটি কে? সেটাই পুতিনের জন্য উপকারী হয়েছিল, কারণ তার সামনে ছিল একেবারে ফাঁকা ক্যানভাস। সেই ফাঁকা ক্যানভাসেই পুতিন গড়ে তোলেন আজকের পরিচিত নেতার চিত্র, লেনিনগ্রাডের রাস্তাঘাট থেকে রাশিয়ার সর্বোচ্চ পদে। 25 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে তিনি ক্রমেই আরও কর্তৃত্ববাদী হয়ে উঠছেন। ক্রেমলিন পূর্ব সময় তার প্রবৃত্তি বোঝাতে সাহায্য করে, তবে জীবনকাহিনী একাই তার সব সিদ্ধান্ত ব্যাখ্যা করে না। তার ক্ষমতাকাল চিহ্নিত হয়েছে যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং পশ্চিমাদের সঙ্গে বারবার সংঘাত দিয়ে। তবুও তার বলা গল্পগুলো থেকে আমরা তার মানসিকতার একটি ঝলক পাই। তার শৈশব, কেজিবি প্রশিক্ষণ, ড্রেসডেন, 90-এর বিশৃঙ্খলা সব মিলিয়ে তার মধ্যে দুর্বলতা, আনুগত্য এবং রাষ্ট্র পতনের ভয় সম্পর্কে গভীর প্রবৃত্তি তৈরি করেছে।